বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফিজিওলজির ২৭তম ক্লাস। আজকে আমরা নতুন একটা সিস্টেম শুরু করব, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা শুরু করি। তো আমাদের আজকের কাছে টপিক গুলো কি, আজকে আমরা কি কি পড়বো, যেটা শুরুর ক্লাস, শুরুতে আমরা ইন্ট্রোডাকশনই করব। প্রথম হচ্ছে আমরা দেখবো ইন্ট্রোডাকশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইন্ট্রোডাকশনটা দেখবো, আর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা মেল দিয়ে শুরু করব, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন্ট্রোডাকশন করতে। সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। প্রথমে শুরু করি। প্রথমে যদি রিপ্রোডাক্টিভ সিস্টেম শুরু করার আগে প্রথমে বুঝতে হবে যে রিপ্রোডাকশন জিনিসটা কি। রিপ্রোডাকশন বলতে আমরা কি বুঝি, আমরা সিস্টেম পড়বো, পড়ার আগে আমরা দেখে নিই যে রিপ্রোডাকশন জিনিসটা কি। রিপ্রোডাকশন জিনিসটা কি? ইট ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? যে বাই হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল প্রডিউস ইটস অফস্প্রিং। সেটা হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটা ইন্ডিভিজুয়াল বলতে যে কোনো প্রজাতি, আমরা মানুষ বা অন্য যে কোনো প্রজাতি আছে, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রজাতি তারা কি করে, যে তার অফস্প্রিং মানে হচ্ছে তার পরবর্তী প্রজন্ম বা তার একটা বংশধর তৈরি করে। যে পদ্ধতি তৈরি করে সেই পদ্ধতিটাকে বলা হয় রিপ্রোডাকশন। এটা হচ্ছে রিপ্রোডাকশন গেল। তারপরে হচ্ছে যে এইম অফ রিপ্রোডাকশন, যে আমরা এই রিপ্রোডাকশন করতেছি সেটার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে টু প্রিজার্ভ দ্য স্পেসিস অফ ইটস ওন, যে একটা প্রজাতির প্রিজার্ভ করা, সংরক্ষণ করা, সেটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় উদ্দেশ্য। যদি এরকম পৃথিবীর মধ্যে রিপ্রোডাকশন না হতো, তাহলে কিন্তু এক সময় পরে একটা প্রজাতি, যে কোনো একটা প্রাণী, সে বিলুপ্ত হয়ে যেত। কিন্তু যেহেতু রিপ্রোডাকশন হচ্ছে, রিপ্রোডাকশন মানে পুনঃ প্রোডাকশন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার কারণে কি হচ্ছে, যে ওই প্রজাতিটা, ওই প্রজাতির স্পেসিসটা পৃথিবীর উপর এখন টিকে আছে। যদি এটা না হতো তাহলে কি হতো, এক সময় দেখা যেত যে কোনো প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। তো এই জন্য রিপ্রোডাকশন, বারে বারে তার একটা পুনর্জন্ম হচ্ছে, বারে বারে পুনরায় তৈরি হচ্ছে। মানে এই যে প্রোডাকশন মানে তৈরি করা, তার মানে বারে বারে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার কারণে কি হচ্ছে, সেই প্রজাতিটা, সেই স্পেসিসটা পৃথিবীর বুকে টিকে আছে। প্রিজার্ভ দ্য স্পেসিস অফ ইটস ওন। কিসের মাধ্যমে হয়? থ্রু দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবং এই যে এটা হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা সিস্টেম বলতে কি বুঝি? সিস্টেম বলতে বুঝি হচ্ছে যে অনেকগুলা অর্গান মিলে একটা সিস্টেম হবে, শুধুমাত্র একটা অর্গান না, অনেকগুলো অর্গান একত্রে ফাংশনিং করে একটা সিস্টেম তৈরি করবে। তো এরকম যে বিভিন্ন অর্গান মিলে একটা সিস্টেম তৈরি করবে, যেহেতু ওই অর্গানগুলো আমাদের রিপ্রোডাকশনে সাহায্য করে, মানে পুনঃ আমাদের অফস্প্রিং তৈরি করতে বা আমাদের বংশধর তৈরি করতে সাহায্য করে, সেজন্য এটাকে বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে প্রথমের দিকে আমরা অর্গান অফ রিপ্রোডাকশন, যে কি কি অর্গান রিপ্রোডাকশনের জন্য, কি কি অর্গান দায়ী, মানে রিপ্রোডাকশনের কি কি আমাদের অর্গান গুলো দরকার। প্রথমে আসি আমরা মেল, যেহেতু আমরা আজকে মেল পড়বো, তাহলে আমরা আগে মেলের রিপ্রোডাকশন অর্গানটা দেখি, কি কি অর্গান আছে মেলের। এর মধ্যে কিছু আছে প্রাইমারি সেক্স অর্গান, যে প্রাইমারি বলতে যেগুলো হচ্ছে একদম প্রাথমিক, একদম ইম্পর্টেন্ট, যেটা একদম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইখান থেকে আমাদের সূত্রপাত হয়। যেমন টেস্টিস, এই টেস্টিস থেকে আমাদের স্পার্ম গুলা তৈরি হয়, মানে রিপ্রোডাকশনের জন্য যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যে স্পার্ম, সেটা টেস্টিস থেকে তৈরি হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি। আর কিছু সেকেন্ডারি অর্গান, যেগুলো হচ্ছে প্রাইমারি যেটা, সেটাকে তারা সাহায্য করে, মানে অ্যাক্সেসরি বা সেকেন্ডারি বলা যেতে পারে, যেগুলো সাহায্য করে, কিন্তু সেগুলো কিন্তু মুখ্য কোনো অর্গান না, সেগুলো হচ্ছে হেল্পিং অর্গান। কিন্তু মূল অর্গানটা হচ্ছে আমাদের টেস্টিস। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্টিস। আর এখানে সেকেন্ডারি সেক্স অর্গান, এর মধ্যে কি থাকে? পেনিস উইথ স্ক্রোটাম, পেনিস থাকে স্ক্রোটামের সাথে। তারপরে থাকে হচ্ছে প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ইউরেথ্রা, এপিজিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, তারপরে থাকে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড। মানে সবগুলো হচ্ছে এই বাকি সেকেন্ডারি যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাক্সেসরি, তারা সাহায্য করতেছে বা সেকেন্ডারি অর্গান। আর বাকি যে আমাদের প্রাইমারি হচ্ছে টেস্টিস। টেস্টিস থেকে হচ্ছে এক জোড়া, মানে এক পেয়ার, দুই পাশে টেস্টিস থাকে। এই টেস্টিস থেকে আমাদের তৈরি হয় কি? স্পার্ম তৈরি হয়। এবং এই স্পার্ম তৈরি হওয়ার পরে এই স্পার্মকে তারা বিভিন্নভাবে সাহায্য করে, যে বিভিন্ন অর্গান তার বিভিন্ন ফাংশন সাহায্য করে, যেগুলো আমরা সামনে দেখবো। কেউ যদি জিজ্ঞেস করে যে মেলের মানে মূল মানে অর্গান সেক্স অর্গান কোনটা, তাহলে হবে টেস্টিস।
বাকিগুলো হচ্ছে আমাদের সাহায্যকারী অর্গান। তাহলে এবার ফিমেলটা দেখি, যে ফিমেল যে অর্গানগুলো আছে তার মধ্যে আছে যে প্রাইমারি, ফিমেলের অস্তিত্ব প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আছে ওভারি, যেখান থেকে ওভাম তৈরি হয়। এই যে এখানে হচ্ছে ওভারি, ওভারি থেকে ওভাম তৈরি হচ্ছে। তার এই ওভারি তৈরি হওয়ার পরে যে সব অর্গান সাহায্য করছে যেগুলো হচ্ছে সেকেন্ডারি, যেমন এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে ভ্যাজাইনা আছে, ইউটেরাস আছে, ইউটেরাইন টিউব, পালথোলিয়ান গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি অর্গান। তো এই সেকেন্ডারি অর্গানগুলো কি করতেছে, যে প্রাইমারি যে অর্গান ওভারি, ওভারি থেকে ওভাম তৈরি হওয়ার পরে তারা তাকে সাহায্য করতেছে, এবং তাদের একটা মিলিত, মানে শুধুমাত্র প্রাইমারি অর্গান দিয়ে কিন্তু আমাদের রিপ্রোডাকশন হবে না, আমাদের সেকেন্ডারি অর্গান লাগবে। আবার শুধু সেকেন্ডারি অর্গান দিয়ে রিপ্রোডাকশন হবে না, প্রাইমারি অর্গান লাগবে। তার মানে এই প্রাইমারি সেকেন্ডারি সবগুলা অর্গানের একটা মিলিত প্রয়াসে, যে এখানে কতগুলো অর্গান মিলিত প্রয়াসে কি হচ্ছে, রিপ্রোডাকশন একটা কমপ্লিট হচ্ছে, মানে একটা একটা এই সবগুলো অর্গানের সম্মিলিত প্রয়াসে তৈরি হচ্ছে একটা একটা রিপ্রোডাকশন সিস্টেম চলতেছে। তার মানে সিস্টেম চলতে গেলে আমাদের একটা অর্গান, মানে অনেকগুলো অর্গানের সমন্বয় লাগবে। শুধুমাত্র আমরা যে কোনো একটা অর্গান দ্বারা একটা সিস্টেম হইতে পারে না, বা এই জন্য কি হয়, অনেকগুলো অর্গান মিলিত হয়ে যখন একটা ফাংশনিং করে প্রপার, তখন সেটাকে বলে সিস্টেম। যেহেতু এই জন্য এখানে যেহেতু আমাদের রিপ্রোডাকশন হচ্ছে অনেকগুলো অর্গান একত্রে মিলিত হয়ে, সেজন্য এটাকে বলে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে মেল শেষ করে আমরা আস্তে আস্তে ফিমেলের দিকে যাব। তাহলে প্রথমে আমরা দেখি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কোথায় থাকে, তাহলে দি মেল সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিক রিজন, সেটা থাকে হচ্ছে আমাদের পেলভিক রিজনের মধ্যে। এই যে আমাদের পেলভিক রিজন, পেলভিক রিজন বলতে আমাদের ওই যে আমাদের যে অ্যাবডোমেনের নিচে সেই রিজনটাকে পেলভিক রিজন বলা হয়, যেখানে যে হিপ বোন থাকে, হিপ বোনের সামনে যে দুটো হিপ বোন যখন একত্রিত মিলিত হয় তখন এটাকে বলা হয় পেলভিক গার্ডেন। তো ওই গার্ডেনের মধ্যেই থাকে যে ওই রিজনটাকে বলা হয় পেলভিক রিজন, ওইখানেই আমাদের এই মেলের যে রিপ্রোডাক্টিভ অর্গানের গুলো থাকে। আচ্ছা, তারপরে এখানে কি কি থাকে, ইনক্লুড এ পেয়ার অফ টেস্টিস। এখানে এই যে যে প্রাইমারি সেক্স অর্গান যেটা একজোড়া টেস্টিস থাকে, এন্ড অ্যালং উইথ অ্যাক্সেসরি ডার্ক গ্ল্যান্ড, কিছু ডার্ক থাকে, গ্ল্যান্ড থাকে, ডার্ক যুক্ত গ্ল্যান্ড, এন্ড এক্সটার্নাল জেনিটালিয়া, এবং কিছু এক্সটার্নাল জেনিটালিয়া থাকে। জেনিটালিয়া মানে হচ্ছে বাইরের যে অর্গানগুলো, এক্সটার্নাল জেনিটালিয়া মানে বাইরের দিকে যে অর্গানগুলো সেগুলা থাকে। তো এই সম্বন্ধে আমরা অ্যানাটমি তার ডিটেইলস দেখবো, এই প্রত্যেকটা অর্গানের লোকেশন, ব্লাড সাপ্লাই সবগুলো দেখবো। আর ফিজিওলজি জাস্ট আমরা একটু এটার ফাংশন এগুলো দেখবো। তো আমরা শুরু করি, যে তাহলে এখানে কি হলো, যে এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি থাকে, এক জোড়া টেস্টিস থাকে, এ পেয়ার অফ টেস্টিস, সাথে কিছু অ্যাক্সেসরি ডার্ক যুক্ত গ্ল্যান্ড থাকে, এবং কিছু এক্সটার্নাল জেনিটালিয়া থাকে। এটা হলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তারপরে এখানে আমরা একটা একটা করে একটু একটু করে আলোচনা করি। প্রথম হচ্ছে টেস্টিস। টেস্টিস কটা থাকে, দুটো থাকে, যে পেয়ার অফ টেস্টিস। A pair of testes lodged in an integumentary pouch, মানে হচ্ছে যে a pair of testes, যে এটা হচ্ছে কি করে, যে ঝুলে থাকে, মানে একদম ঝুলে থাকে, একটা ওই থলির মধ্যে ঝুলে থাকে। তো এটা হচ্ছে টেস্টিস, দুই জোড়া এক জোড়া টেস্টিস থাকে, সেটা হচ্ছে একটা ইন্টিগুমেন্টারি পাউচ, মানে হচ্ছে একটা থলির মধ্যে এরকম ঝুলে থাকে। আর এখানে কি হচ্ছে, এখানে একটা কথা হচ্ছে যে থলির মধ্যে থাকলেও সেই থলিটাকে বলা হয় স্ক্রোটাম, ওইটার মধ্যে ভিতরে একদম মানে ইন্টিগুমেন্টারি পাউচ, মানে হচ্ছে ঝুলে থাকে। আর এখানে স্ক্রোটাম ইনিশিয়ালি দেয়ার অ্যাবডোমিনাল, যে আমাদের যে থলিটা, যে থলির মধ্যে ঝুলে আছে, থলির যে থলিটা সেটাকে বলা হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটামের মধ্যে থাকে টেস্টিসটা। তো এই স্ক্রোটামটা কিন্তু প্রথমে যখন একটা বাচ্চা ফিটাস অবস্থা থাকে তখন একটা অ্যাবডোমিনের মধ্যে থাকে। যখন যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, যখন এরকম 7-8 মাস 9 মাস হয়, তখন এই অ্যাবডোমেন থেকে বাইরের দিকে বেরিয়ে ঝুলে যায়। তো যখন কোনো এরকম যে কোনো বাচ্চা যদি এরকম প্রিটার্ম হয়, অনেক আগে ডেলিভারি হয়ে গেছে, অনেক সময় দেখা গেছে তার এই স্ক্রোটাম গুলা মানে অ্যাবডোমেন থেকে ভিতরে বের হচ্ছে না, তো এরকম হইতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে স্ক্রোটাম ইনিশিয়ালি দেয়ার অ্যাবডোমিনাল, ফার্স্টের দিকে যখন ফিটাস অবস্থা তখন এটা অ্যাবডোমেনের ভিতরে থাকে। তারপরে যখন ডেভেলপমেন্টটা যখন প্রসিড হয় তখন কি হয়, ডিসেন্ড ডাউন ইনটু দ্য স্ক্রোটাম, তারপরে ডিসেন্ড ডাউন করে স্ক্রোটামের মাধ্যমে ঝুলে যায়। সেটা হচ্ছে বলা হচ্ছে এখানে আর কি, যে যখন একটা বাচ্চা ফিটাস অবস্থা থেকে ডেভেলপমেন্ট হয় তখন সেই জিনিসগুলো অ্যাবডোমেনের ভিতরে থাকে, একদম পেটের মধ্যে থাকে, অ্যাবডোমেনে থাকে। তারপরে যখন ডেভেলপমেন্ট আস্তে আস্তে প্রসিড হতে থাকে, একদম ডেভেলপমেন্ট শেষ হয়, তখন আস্তে আস্তে সেটা ওই অ্যাবডোমেন থেকে বের হয়ে এরকম ঝুলে যায়, টেস্টিস সহকারে একদম ঝুলে যায়। আর তারপর হচ্ছে
এবার আমরা একটু চিত্র আকারে দেখছি, তাহলে আমরা আরো বুঝতে সহজ হবে। আর টেস্টিসটা হচ্ছে আমাদের কিরকম দেখতে, ওভাল শেপ, যে এরকম ওভাল ডিমের মতো আর কি, ডিম বা এরকম ওভাল শেপ। আর the testis is covered by dense covering। তো এরকম টেস্টিসটা একটা কভারিং থাকে আর কি, ডেন্স কভারিং থাকে, এবং কভারিং এর মধ্যে কিছু কম্পার্টমেন্ট থাকে, এরকম ভাগ থাকে, কম্পার্টমেন্ট থাকে, এরকম এরকম কভারে মানে এরকম ভাগে ভাগে ভাগ থাকে। এই ভাগগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউল, মানে এই যে সবগুলাকে একটা একটা ভাগ, এটা হচ্ছে টেস্টিকুলার লোবিউল। এই প্রত্যেকটাকে টেস্টিকুলার লোবিউল বলা হয়, টেস্টিকুলার লোবিউল। এরকম প্রায় 250টা কম্পার্টমেন্ট থাকে। এই যেরকম ছবির মধ্যে এই যে টেস্টিস দেখায়, যেরকম এই যে এগুলো হচ্ছে টেস্টিকুলার লোবিউল, একটা এই যে এইগুলা, এই যে ভাগ ভাগ, এগুলো টেস্টিকুলার লোবিউল। মানে একটা টেস্টিসের ভিতরে, টেস্টিস হচ্ছে ডিম্বাকার, এটার ভিতরে কি থাকে সেটা আমরা দেখতেছি। তাহলে টেস্টিসের ভিতরে কি থাকে, একটা ডেন্স কভারিং থাকে, এবং ইচ টেস্টিসের 250 কম্পার্টমেন্ট, প্রায় 250টার মতো এরকম ভাগ ভাগ থাকে, যেরকম ভাগ ভাগ থাকে, যে ভাগগুলোকে বলা হয় টেস্টিকুলার লোবিউল। আচ্ছা, তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে ইচ লোবিউল contains 1 2 3 highly coiled seminiferous tubules। তাহলে কি হচ্ছে, এই যে আমরা একটা টেস্টিস আঁকছিলাম, ডিম্বাকৃতি টেস্টিস, তার ভিতরে এই যে এরকম কম্পার্টমেন্ট ছিল, একটা একটা কম্পার্টমেন্ট, যেগুলোকে বলা হচ্ছিল টেস্টিকুলার লোবিউল। এই টেস্টিকুলার লোবিউলের ভিতরে এরকম পেঁচানো 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 কয়েল একটা টিবিউলস থাকে, যেগুলোকে বলা হয় সেমনিফেরাস টিবিউল। এই সেমনিফেরাস টিবিউল থেকে ইন হুইচ স্পার্ম আর প্রডিউস, এই যে এই টিবিউল গুলো থেকেই এখানে অনেক সেল থাকে, যে সেলগুলো থেকে স্পার্ম প্রডিউস হয়। টেস্টিসের পরে আমরা দেখবো এপিডিডাইমিস এন্ড বাস ডিফারেন্স। তাহলে আমরা আবার যদি চিত্রটা আবার একটু আঁকি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমাদের। এই যে টেস্টিস করলাম, তাহলে এটার মধ্যে এরকম কম্পার্টমেন্ট থাকবে, এরকম কম্পার্টমেন্ট থাকবে, যেটাকে বলে টেস্টিকুলার লোবিউল। কম্পার্টমেন্টের ভিতরে এরকম পেঁচানো পেঁচানো থাকবে, এরকম পেঁচানো 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 থাকবে প্রত্যেকটার মধ্যে। তাহলে আবার এদিকে আর একটা কম্পার্টমেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে কি সেমনিফেরাস টিবিউল, আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট, যেটা টেস্টিকুলার লোবিউল, টেস্টিকুলার লোবিউল। তাহলে আমাদের কি হচ্ছে, বাস ডিফারেন্স হচ্ছে কি মেনি সাচ, তাহলে মেনি সাচ somniferous tubules after exit again forms a complex network। তাহলে যে এখানে যদি আমি চিত্রটি দেখি, যে এই যে এখানে ছিল আমাদের সেমনিফেরাস টিবিউল, এখান থেকে যখন এক্সিট হচ্ছে, এক্সিট হওয়ার পরে আরেকটা টিবিউল অফ কমপ্লেক্স নেটওয়ার্ক অফ টিবিউলার সিস্টেম নোন এজ রেডি টেস্টিস, এটা আমি চিত্র দিয়ে দেখাই। এটা টেস্টিস হলে এটা, টেস্টিসের পরে এখানে ছিল আমাদের এই লোবিউল ছিল, এরকম লোবিউল ছিল, লোবিউলের মধ্যে এরকম পেঁচানো পেঁচানো সেমনিফেরাস টিবিউল ছিল। তারপর টিবিউল গুলো যখন এখান থেকে এক্সিস্ট করলো, এক্সিস্ট করে বের হয়ে এবার আরেকটা ছোট একটা নেটওয়ার্ক তৈরি করলো, এই যেরকম নেটওয়ার্ক তৈরি করলো একটা পেঁচানো পেঁচানো, সেটাকে বলা হচ্ছে রেডি টেস্টিস। ঠিক আছে, মানে এই টেস্টিসের ভিতরেই যখন ওই সেমনিফেরাস টিবিউলটা ছিল, সেমনিফেরাস টিবিউলস গুলা আবার আরেকটা ছোট একটা এরকম, এই যে এখানে সবগুলা সেমনিফেরাস টিবিউলস মিলে একটা তৈরি করতেছে রেডি টেস্টিস। যে মেনি সাচ সেমনিফেরাস টিবিউলস আফটার exit again forms a complex network of tubular system known as peritestis। তারপরে কি যে স্মল ডাক্ট অফ peritestis again unite to form a large convoluted duct as epididymis। তার পরবর্তীতে যেখানে peritestis গুলো ছিল, সেই স্মল যে ডাক্ট গুলা peritestis সেগুলো ইউনাইট হয়ে তৈরি করতেছে একটা লার্জ কনভুলেটেড টিউব, মানে পেঁচানো 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 টিউব, সেটাকে বলা এপিডিডাইমিস। তার মানে প্রথমে ছিল টেস্টিস, প্রথমে ছিল পুরোটাকে আমরা বলি টেস্টিস, একদম এই যে রাউন্ড মানে ডিম্বাকৃতির শেপ, এই ফুলটা ছিল টেস্টিস। টেস্টিসের ভিতরে এরকম লোব থাকে, টেস্টিকুলার লোবিউল, তার মধ্যে এরকম পেঁচানো 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 এই সমনিফেরাস টিবিউল থাকে, সমনিফেরাস টিবিউল থাকে পেঁচানো পেঁচানো এরকম। তারপরে এই সমনিফেরাস টিবিউল গুলো আবার একত্রিত হয়ে এরকম আর এখান থেকে একত্রিত হয়ে তৈরি করতেছে রেডি টেস্টিস এই জায়গায়।
এই রেডি টেস্টিস গুলো এখান থেকে আবার একত্রিত হয়ে একটা কনভলিউটেড নালী তৈরি করতেছে, যেরকম কনভলিউটেড পেঁচানো একটা এরকম সবগুলো রেডি টেস্টিস মিলিয়ে একটা কনভলিউটেড নালী তৈরি করতেছে, যেটাকে বলতেছে এপিডিডাইমিস। তারপরে কি হচ্ছে যে এই এপিডিডাইমিস এর মধ্যে কিছু ইন হুইচ স্পার্মস আর স্টোর, এখানে হচ্ছে আমাদের স্পার্ম গুলা কি হচ্ছে জমা থাকে। তার মানে আমাদের ওই সেমনিফেরাস টিবিউল ছিল, ওই টিবিউলস এর সেল থেকে স্পার্ম তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে ওইখান থেকে চলে আসতেছে আমাদের এই রেডি টেস্টিস থেকে চলে আসতেছে এপিডিডাইমিসে স্পার্ম গুলো স্টোর হচ্ছে। তার পরবর্তীতে কি হচ্ছে এপিডিডাইমিস কন্টিনিউ ইনটু বাস ডিফারেন্স, তারপরে এটা কনভলিউটেড পেঁচাতে এরকম আর একটা কন্টিনিউ করতেছে কি সেটা বাস ডিফারেন্সের সাথে। বাস কন্টিনিউ করার পরে কি হচ্ছে হুইচ ক্যারি স্পার্ম অ্যাওয়ে ফ্রম দ্য টেস্টিস, তারপরে এই বাস ডিফারেন্সটা কি করতেছে স্পার্মকে টেস্টিস থেকে নিয়ে যাচ্ছে, টেস্টিস থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি আমাদের, সেটাকে বলা হয় বাস ডিফারেন্স বা ডাকটাস ডিফারেন্স, একই নাম। শুরু করছি আমরা এপিডিডাইমিস আর আমরা বাস ডিফারেন্স যেটা বললাম। তাহলে আমরা তার পরবর্তীতে সেমিনাল ভেসিকল, এই জিনিসটা কি, এই যে আমরা যদি এই চিত্রের দিকে দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে প্রথমে ছিল টেস্টিসটা ছিল রাউন্ড বা ওভাল শেপ, এটার ভিতরে ছিল আমাদের লোবিউল, যেটাকে টেস্টিকুলার লোবিউল বলা হয়, কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের মধ্যে ছিল সেমনিফেরাস টিবিউল। তো সেমনিফেরাস টিবিউল থেকে স্পার্ম তৈরি হচ্ছে, তারপরে সেমনিফেরাস টিবিউলটা মানে কনভলিউটেড করে একটা জালিকা তৈরি করছে, যেটাকে বলা হয় রেডি টেস্টিসটা তারপরে তৈরি করতেছে কি এপিডিডাইমিস, তারপরে এপিডিডাইমিসটা একটা কনভলিউটেড টিবিউল তৈরি করতেছে, তৈরি করে সেটা এই বাস ডিফারেন্সের সাথে যুক্ত হওয়ার পরে সেটা হচ্ছে বাস ডিফারেন্স। তাহলে এই বাস ডিফারেন্সটা কিন্তু অনেক লম্বা, এই বাস ডিফারেন্সটা এখান থেকে টেস্টিস থেকে যেটা এপিডাইমিসের পরে থেকে বাস ডিফারেন্স শুরু হয়েছে, তাহলে বাস ডিফারেন্সটা কি করতেছে এইখান থেকে পিছনের দিকে যে একটু কার্ভ করে তারপরে একদম সোজা এরকম চলে উপরের দিকে উঠে একটা অ্যাম্পুলা তৈরি করতেছে। অ্যাম্পুলা মানে হচ্ছে একটু লং এনলার্জ হচ্ছে, মানে একটু মোটা হচ্ছে। মোটা হওয়ার পরে এখান থেকে আরেকটা অর্গান থাকে, সেটা সেমিনাল ভেসিকল। সেটা কি, এই যে বাস ডিফারেন্স আফটার কার্ভিং ব্যাক ওভার লোয়ার অ্যাবডোমেন। তাহলে বাস ডিফারেন্সটা কি করলো, একটু কার্ভিং ব্যাক পিছনের দিকে গেল, লোয়ার অ্যাবডোমেনের দিকে গেল, গিয়ে কি করলো অ্যাবডোমেন এরিয়া এনলার্জ টু ফর্ম অ্যাম্পুলা, এবং একটু কি হলো একটু যে একটু মোটা হলো, যে জায়গায় একটু কিন্তু মোটা, এই জায়গা থেকে একটু মোটা হলো, যে মোটা হলো সেটাকে বলতেছে অ্যাম্পুলা তৈরি করলো। ইন হুইচ ওপেন এ কয়েল টিউব উইথ স্যাকুলেটেড ওয়াল কল্ড সেমিনাল ভেসিকল, মানে এখানে আরেকটা অর্গান থাকবে, সেটা হচ্ছে সেমিনাল ভেসিকল। সেই সেমিনাল ভেসিকলটার সাথে সেই বাস ডিফারেন্সটা যুক্ত হবে। তাহলে এটা আমি একটু চিত্র একটু বোঝাই, সহজে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে টেস্টিসের ভিতরে তো টিবিউল আছে, সেমনিফেরাস টিবিউল, কনভলিউটেড পেঁচানো টিবিউল, এপিডিডাইমিস ধরলাম আমরা, এখান থেকে এপিডিডাইমিস, এটা হচ্ছে এপিডিডাইমিস থেকে এই একটা বের হলো এপিডিডাইমিসের পর থেকে বের হলো আমাদের তারপরে এপিডিডাইমিসের পরে এইরকম একটা টিবিউল, সেটা হচ্ছে আমাদের বাস ডিফারেন্স এখানে আসলো। আসার পরে এদিকে আবার কাটিং ব্যাক করে নিচের দিকে এসে এখানে আরেকটা থাকে, একটা অর্গান থাকে, সেটার নাম হচ্ছে আমাদের সেমিনাল ভেসিকল। তো এইটার সাথে আরেকটা নালী, এই দুটো একত্রিত হবে, ওপেন করবে এখানে কেন ওপেন করবে, এই যে সেমিনাল ভেসিকল, এটার মধ্যে কিন্তু এমন কিছু থাকে যেটা হচ্ছে স্পার্মকে ভাইটালিটি রক্ষা করে। কারণ এখান থেকে স্পার্ম তৈরি হলো টেস্টিস থেকে, তৈরি হওয়ার পরে কিন্তু স্পার্মটা এই লম্বা জার্নি পাস করে আসবে এপিডিডাইমিস, তারপর হচ্ছে এই যে বাস ডিফারেন্স পাস করে যখন এই যে এম্পুলা পাস করে যখন এই যে এখানে একটা কিন্তু ডাকতে আসবে, তখন সেমিনাল ভেসিকল থেকে সেমিনাল ফ্লুইড আসবে। সেমিনাল ফ্লুইডের মধ্যে কি থাকে, বিভিন্ন নিউট্রিটিভ উপাদান থাকে, ফ্রুক্টোজ গ্লুকোজ থাকে, যেগুলো স্পার্মকে বাঁচায় রাখে। কারণ স্পার্ম কিন্তু বেশি দিন বাঁচে না, 1-2 দিনের মধ্যে মারা যায়। তাহলে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। এটার কাজ কি, কাজ বললাম, ইট ইজ সাপোজ টু পারফর্ম নিউট্রিটিভ ফাংশন। এখানে নিউট্রিটিভ ফাংশন থাকে বাই প্রোভাইডিং ফ্রুক্টোজ এন্ড আদার নিউট্রিয়েন্টস টু মেইনটেইন ভাইটালিটি অফ দ্য স্পার্ম। যখন এই সাথে একটা জিনিস বলতে আমরা বলি না সিমেন হচ্ছে যখন স্পার্মের সাথে সেমিনাল ভেসিকলের ফ্লুইড মিলিত হয় সেটাকে বলা হয় সিমেন, আর যখন এটা ছাড়া থাকে তখন সেটাকে বলা হয় স্পার্ম। ঠিক আছে, আমরা বলি না সিমেন হচ্ছে যখন এই স্পার্মের সাথে স্পার্মটা যখন এই লম্বা পাত হয়ে এসে বাস ডিফারেন্স এসে
এই সেমিনাল ভেসিকলের যে নালী আছে নালীর সাথে মিলিত হয় এই বাস ডিফারেন্সটা, তখন সেমিনাল ভেসিকল থেকে বিভিন্ন ফ্রুক্টোজ, গ্লুকোজ, আরো বিভিন্ন উপাদান সেগুলো যখন মিলিত হয় স্পার্মের সাথে, তখন সেটাকে বলা হয় সিমেন। এর আগে যেটা থাকে সেটা হচ্ছে স্পার্ম। স্পার্মের সাথে যখন সেমিনাল ভেসিকলের বিভিন্ন নিউট্রিটিভ উপাদান, গ্লুকোজ, ফ্রুক্টোজ, আবার যে উপাদানগুলো আছে সেগুলো মিলিত, তখন তাকে বলা হয় সিমেন্ট। এবং এই সিমেন্টটাই কিন্তু তার পরবর্তীতে এখান থেকে এই দিক দিয়ে পাস হয়। ঠিক আছে, শুধু স্পার্ম কিন্তু পাস হয় না, স্পার্মের সাথে বিভিন্ন নিউট্রিটিভ উপাদান সহ পাস হয়। এই জন্য দেখবো যখন আমরা টেস্ট করি, সিমেন্ট টেস্ট করে যে কতটুকু সিমেন্ট বের হলো, বা শুধু স্পার্ম কিন্তু কাউন্ট করে না, ওই সিমেন্ট থেকে তার পরবর্তীতে স্পার্ম কাউন্ট বের করে। ঠিক আছে, বিভিন্ন টেস্টের মাধ্যমে যে কতটুকু কয় এমএল হলো, বা কি পরিমাণ হলো, বা কতটুকু কয়টা স্পার্ম আছে সেগুলা পরবর্তীতে টেস্ট করে। কিন্তু যখন টেস্ট করে তখন এটা হয়ে যায় সিমেন্ট, শুধু স্পার্ম থাকে না, ওটার মধ্যে বিভিন্ন নিউট্রিটিভ উপাদান, গ্লুকোজ, ফ্রুক্টোজ, আরো বিভিন্ন জিঙ্ক, পটাশিয়াম যা যা থাকে সবগুলো থাকে। এই এখান থেকে এই সেমিনাল ভেসিকল থেকে সেগুলা মিলিত হয় আর স্পার্মের সাথে। এগুলাটা গেল আমাদের, বললাম আমরা সেমিনাল ভেসিকল। তারপর হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। বাই দ্য ইউনিয়ন অফ সেমিনাল ভেসিকল, ওই যে সেমিনাল ভেসিকল যেটা ছিল সেটা এই যে এখানে যদি আমরা দেখি, এই যে এখানে এই যে দুটো হচ্ছে সেমিনাল ভেসিকল। যে সেমিনাল ভেসিকল এটা হচ্ছে আমাদের এই যে এই দিকটা আসতেছে বাস ডিফারেন্স, দুই পাশ থেকে দুইটা। তারপরে এখানে যে সেমিনাল ভেসিকল, এই সেমিনাল ভেসিকলের সাথে মিলিত হচ্ছে যে বাই দ্য ইউনিয়ন অফ সেমিনাল ভেসিকল ডাক্ট, ভেসিকুলার ডাক্ট এন্ড বাস ডিফারেন্স এ শর্ট ক্যানেল ইজ ফর্মড, একটা ছোট্ট একটা ক্যানেল তৈরি হয় যেটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। যেখানে একটা ছোট্ট একটা ক্যানেল তৈরি হচ্ছে, সেটা কিন্তু আবার আমাদের ওই দিকে চলে যাচ্ছে, যে ব্লাডার, ইউরেথ্রা, যেটা দিয়ে আমাদের ইউরিন পাস হচ্ছে। কারণ আমাদের মেলের কিন্তু একটাই রাস্তা, যে একই রাস্তা দিয়ে কিন্তু ইউরিনও আসতেছে, স্পার্মও আসতেছে। তাহলে যে রাস্তা দিয়ে আমাদের ইউরিন পাস হবে সেই রাস্তার মধ্যে এই যে ইউরিনারি ব্লাডার, তারপরে প্রোস্টেট, এইগুলোর সাথেই যখন এই যেখানে এসে তারা ইউরেথ্রার মধ্যে যুক্ত হবে এই ইজাকুলেটরি ডাক্ট, এরপরেই হচ্ছে আমাদের ইউরেথ্রা, যেটা দিয়ে আমাদের ইউরিন গুলা পাস হচ্ছে। তাহলে কি হচ্ছে, বাই দ্য ইউনিয়ন অফ সেমিনাল ভেসিকল, ভেসিকুলার ডাক্ট, যে সেমিনাল ভেসিকুলার যে ডাক্ট, এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, এর একটা ডাক্ট আছে, সেই ডাক্টের সাথে আমাদের এই বাস ডিফারেন্সের ডাক্টটা মিলিত হবে। মিলিত হওয়ার পরে একটা ছোট একটা ক্যানেল তৈরি করবে, সেই ক্যানেলটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। যেখানে একটা ছোট্ট একটা ক্যানেল তৈরি করে সেটাকে ইজাকুলেটরি ডাক্ট বলা হয়। তাহলে কি হবে, এখানে কি হবে, এই ইজাকুলেটরি ডাক্টটা তার পরবর্তীতে ফার্দার ইউনাইটেড উইথ ইউরেথ্রা, তারপর ইউরেথ্রার সাথে ইউনাইট করবে টু ফর্ম এ কমন পাসেস, যেটা কমন পাসেস। কমন পাসেস মানে এখান থেকে ইউরিনও পাস হবে এবং স্পার্মও পাস হবে, হুইচ ওপেন ইনটু আউটসাইড দ্য বডি, এবং সেটা আউটসাইড দ্য বডিতে চলে যাবে থ্রু পেনিস, পেনিসের মাধ্যমে আউটসাইড চলে যাবে। এই হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট গেল আমাদের। এবার হচ্ছে আমাদের যে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর মধ্যে যে অর্গান গুলো, সেটার মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে। আমরা অর্গান বললাম, এই অর্গানের মধ্যে কিছু গ্ল্যান্ড থাকে, দুটা গ্ল্যান্ড থাকে। একটা হচ্ছে প্রোস্টেট, সেটা কিন্তু আমাদের একটা গ্ল্যান্ড, এই যে প্রোস্টেট। তাহলে দুটা গ্ল্যান্ড থাকে, একটা হচ্ছে প্রোস্টেট আর একটা হচ্ছে বার্থোলিয়ান গ্ল্যান্ড। এই প্রোস্টেটের নিচে, মানে প্রোস্টেটের নিচে এই যে আমাদের সেমিনাল ভেসিকল, তারপরে তো ডাক্টের শেষ মাথায় একটা ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, একদম ছোট, সেটাকে বলা হয় বার্থোলিয়ান গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডের কাজ কি? গ্ল্যান্ডের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার হরমোন সিক্রেশন করা বা মিউকাস সিক্রেশন করা। যেমন কাজ হচ্ছে কি, দে প্রডিউস মিউকাস, যে একটা মিউকাস সিক্রেশন করে, দ্যাট লুব্রিকেট দ্য ইউরেথ্রা, তারা ইউরেথ্রাকে লুব্রিকেট করে যাতে করে, এবং ফ্যাসিলিটেট করে টু ইজাকুলেশন অফ স্পার্ম, স্পার্মকে ইজাকুলেশনে সাহায্য করার জন্য। ডিউরিং পপুলেশন, যখন পপুলেশন করা হয় তখন এই গ্ল্যান্ড থেকে বিভিন্ন মিউকাস সিক্রেশন হয়, যেগুলো কি করে এই স্পার্মকে কি করে, যে তাকে সাহায্য করে, লুব্রিকেট দান করে, মানে তরল করে, যাতে করে সহজে সে বের হয়ে যেতে পারে, ইজাকুলেশন হতে পারে। সেটা হচ্ছে আমাদের এই গ্ল্যান্ডের কাজ। এখানে একটা হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড, আর হচ্ছে ছোট একটা গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে ওই যে ইউরেথ্রার একদম পাশে, সেটা হচ্ছে বার্থোলিয়ান গ্ল্যান্ড। আর লাস্টের হচ্ছে আমাদের, লাস্টে তো আমরা পড়লাম পেনিস, সেটা তো আমরা, এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান ইন মেল, সেটা হচ্ছে একদম এক্সটার্নালি থাকে, যেটার মাধ্যমে থ্রু হুইচ ইউরেথ্রা রান, যেটার মাধ্যমে ইউরেথ্রা মাধ্যমে চলে, ইউরেথ্রাটার মধ্যে দিয়ে যায়, পাস হয়, এবং এর মধ্যে দিয়ে পেনিসের মধ্যে দিয়ে ইউরিনও আসে, স্পার্মও আসে। কিন্তু এখানে ভিতরে কিন্তু দুইটা, কিন্তু নালী একটা, কিন্তু ভিতরে একটা দিয়ে পাশ থেকে টেস্টিস থেকে স্পার্ম আসতেছে, এসে যুক্ত ইউরেথ্রার সাথে, আর একটা এরকম কিডনি থেকে ব্লাডারের মাধ্যমে ইউরিন আসতেছে। এই যে এরকম, যে একটা হচ্ছে এরকম এই টেস্টিস থেকে, এই টেস্টিস, তারপরে এপিডিডাইমিস, পাস ডিফারেন্স হয়ে, তারপরে যে সেমিনাল ভেসিকল একটা কমন পাথওয়ে হয়ে, তারপরে এখান থেকে ফ্লুইড মিশ্রিত হয়ে এই নালীর মাধ্যমে
এই আমার ইউরেথ্রার সাথে মিলিত হয়ে স্পার্ম আসতেছে। আরেকটা হচ্ছে এদিকে যে ইউরেথ্রা যেটা সেটা এদিক থেকে আরেকটা এরকম কিডনি থেকে আসতেছে, ব্লাডার প্রোস্টেট হয়ে এই এরকম ইউরিন আসতেছে, মানে একটা এটা হচ্ছে কমন পাসেজ হয় ইউরেথ্রা যেটা, সেটাতে ইউরিনও আসবে স্পার্মও আসবে। আর ইট ইজ দ্য ইরেকটাইল অর্গান। ইরেকটাইল অর্গান মানে এটা হচ্ছে উত্তেজনক্ষম, বা এটা সংকোচন প্রসারণ হতে পারে, লম্বা হতে পারে, ছোট হতে পারে অটোমেটিকলি, and help in sperm deposition into the vagina during copulation, এবং স্পার্মকে ডিপোজিশন করতে সাহায্য করে ভ্যাজাইনার মধ্যে কপুলেশন করা হয়। আচ্ছা